ভারত কি চীন ও পাকিস্তানের বিরুদ্ধে আকাশ যুদ্ধে জিততে পারবে? আপনার কি মনে হয় দর্শক? প্রশ্নটা খুবই সরল কিন্তু ভারতের জন্য অস্বস্তিকর। ভারতের বিমান বাহিনীর সাবেক উপপ্রধান নাগেশ কাপুর বিষয়টি সামনে নিয়ে এসেছেন। তাঁর মতে চীন যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের দিকে এগোচ্ছে, পাকিস্তান যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের চিন্তা ভাবনা করছে, ভারত তখন তেজস MK2 এর মতো 4.5 প্রজন্মের প্ল্যাটফর্মে নির্ভর করে আছে। তাহলে কি করে পারবে বলুন তো? দ্য ওয়ে ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানান। এখনই জানাতে পারেন। এসব নিয়ে আপনারও তো জানাশোনা আছে। আমার এই কথাবার্তার পরেও জানাতে পারেন, তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যা বলছিলাম, ভারতের যুদ্ধবিমান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান নাগেশ কাপুর কি বলেছেন জানেন? নো অপারেশনালি, ডেফিনেটলি নো। অর্থাৎ না, অপারেশনাল বা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার বিচারে ভারত অবশ্যই চীন ও পাকিস্তানের বিরুদ্ধে পারবে না। তবে এখানে একটা টুইস্ট আছে। নাগেশ কাপুর কিন্তু তেজস MK2 বাতিল করতে বলেননি, বরং বলেছেন পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের বিমান সীমিত সংখ্যায় থাকলেও দেশের বিশাল আকাশসীমার সব জায়গায় সেগুলো মোতায়েন করা সম্ভব না। ফলে সংখ্যার ঘাটতি পূরণে তেজস MK2 এর মতো বিমান প্রয়োজন হবে। কাপুরের বক্তব্যের আসল অর্থ হলো 4.5 প্রজন্মের বিমান অকার্যকর, এটা কিন্তু নয়, বরং শুধু 4.5 প্রজন্মের বিমান দিয়ে ভারত আকাশ যুদ্ধে জিততে পারবে না। এখানে বিষয়টির গভীরতা। ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই বর্তমান তেজসকে 4.5 প্রজন্মের মাল্টি রোল ফাইটার হিসেবে বর্ণনা করে। রাডার, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, আত্মরক্ষামূলক জ্যামিং সহ বেশ কিছু আধুনিক প্রযুক্তি এতে রয়েছে। তেজস MK2 আরও বড় ও শক্তিশালী 4.5 প্রজন্মের প্ল্যাটফর্ম হিসেবে পরিকল্পিত। তাই 2035 সালে ভারতের হাতে চতুর্থ প্রজন্মের বিমান থাকবে, এ কথাটি প্রযুক্তিগতভাবে কিছুটা সহজেই বলা। আসল প্রশ্ন হলো, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানের বিরুদ্ধে 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। আর এখানেই ভারতের সমস্যা। এই কারণে নাগেশ কাপুর এত কথা বলছেন। কারণ যুদ্ধবিমানের প্রজন্মের পার্থক্য শুধু নতুন বনাম পুরনো এমনটা নয়। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এখনো পর্যন্ত দুর্দান্ত, কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান এখানে একটি মৌলিক পরিবর্তন নিয়ে আসছে। সেটি হলো স্টেলথ। স্টেলথের অর্থ শুধু রাডারে অদৃশ্য হওয়া নয়, টার্গেট সবার আগে দেখতে পাওয়া, নিজের অবস্থান যতটা সম্ভব গোপন রাখা, বিভিন্ন সেন্সরের তথ্য একত্র করা এবং অস্ত্র ছোড়ার আগে প্রতিপক্ষকে পরিস্থিতি বোঝার সুযোগ না দেওয়া। এই পুরো কিল চেইন সিস্টেমটাই বদলে যায় স্টেলথের কারণে। চীনের J-20 এবং J-35 এই পঞ্চম প্রজন্মের শ্রেণীর বিমান। চীন এরই মধ্যে J-20 ব্যাপকভাবে উৎপাদন করছে এবং J-35ও উন্নত ও মোতায়েনের পর্যায়ে অতিক্রম করছে। ফলে 2035 সালে যুদ্ধক্ষেত্রে তেজস MK2 এবং একটি আধুনিক স্টেলথ ফাইটারের মুখোমুখি অবস্থানকে শুধু দুটি মাল্টিরোল ফাইটার বলে তুলনা করা যাবে না। প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যিই ষষ্ঠ প্রজন্মে চলে যাচ্ছে? বলা হয়, চীন এমন প্রযুক্তির পরীক্ষামূলক প্ল্যাটফর্ম ওড়াচ্ছে যেখানে 2030-এর দশকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ ক্ষমতার ভিত্তি তৈরি করতে পারে চীন। আর এটি নাগেশ কাপুরের উদ্বেগের জায়গা, অর্থাৎ ভারতের জন্য ভয়ের কারণ। আর পাকিস্তান, এখানেও ভারতের জন্য একই ধরনের সতর্কবার্তা। দর্শক, চীনের কাছ থেকে পাকিস্তানের J-35 নেওয়ার খবর বহুদিন ধরে আলোচনায়। 2025 সালে পাকিস্তান সরকার J-35A সংগ্রহের প্ল্যান জানিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু 2026 সালেও পাকিস্তানের সম্ভাব্য J-35 সংগ্রহ নিয়ে আলোচনা চলছে। তাহলে কি আমরা বলতে পারি সব মিলে ভারত ভীষণ বেকায়দায়? বিশ্লেষকরা ঠিক এভাবে প্রশ্ন করছেন, ভারতের দুর্বলতা কি জানেন? ভারতের সমস্যা হলো, একটি বিমান তৈরি করতে যত সময় লাগছে, প্রতিপক্ষ চীন ও পাকিস্তানের প্রযুক্তি তত দ্রুত এগিয়ে যাচ্ছে। নিকট ভবিষ্যতের আকাশ যুদ্ধে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারত পেরে উঠবে কি না, এ সন্দেহ কি খুব অযৌক্তিক? ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প অনুমোদন পেলেও এটি 2035 সালের আগে বড় আকারে বিমান বাহিনীতে যুক্ত হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি বিমান বাহিনীর অনুমোদিত 42টি স্কোয়াড্রনের জায়গায় বর্তমানে মাত্র 30 থেকে 31টি স্কোয়াড্রন সক্রিয় রয়েছে। 2035 সালের প্রযুক্তি নির্ভর আকাশসীমায় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের শক্তিকে ঠেকানো সামরিক কৌশলগত দিক থেকে চরম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ভারতের খবরই আছে। নাগেশ কাপুর মূলত ভারতের বিমান বাহিনীর ধীরগতি এবং স্কোয়াড্রন সংকট দূর করার তাগিদ থেকেই এ বাস্তবমুখী সতর্কবার্তা দিয়েছেন। কিন্তু তিনি বললে কি হবে? ভারতের বিমান বাহিনীর কি সক্ষমতা আছে
এসব সংকট দূর করার